গণতন্ত্রে ফিরতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত, বিএনপির বর্ধিত সভায় বললেন খালেদা জিয়া। রাজনৈতিক ধূম্রজাল সৃষ্টি না করার আহ্বান তারেক রহমানের। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। শিক্ষার্থীদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে মানিক মিয়া এভিনিউয়ে। রাজনীতির মাঠ হবে চ্যালেঞ্জিং, নবীনদের বলছেন অভিজ্ঞরা। বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলে হতে পারে, যে কোনো দল সৃষ্টি হতে পারে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। একটা রাষ্ট্র নতুন করে বলা চলে তারা যাত্রা শুরু করেছে। আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারা দু একটি রাজনৈতিক দল তৈরি হওয়াটা প্রত্যাশিত। দেশের প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আধুনিক সমরাস্ত্র যুক্ত করার আশ্বাস। 5 দফা দাবিতে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। সংকট নিরসনে পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ রোগী স্বজনরা। শাটডাউন আছে, তবে আমরা তখন পুরোপুরি কমপ্লিট শাটডাউন দিকে চলে যাবো। ইমার্জেন্সি সহ সব ধরনের সেবা অব্যাহত রাখছে, তখন হয়তো এটা বন্ধ রাখা হতে পারে। বেক্সিমকোর 33,500 কর্মীর পাওনা পরিশোধের উদ্যোগ। 525 কোটি টাকা জোগাড় করেছে সরকার, জানালেন শ্রম উপদেষ্টা। বাংলা ছাড়া দেশে প্রচলিত বাকি সব ভাষাই রয়েছে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। চর্চা বাড়ানোর পাশাপাশি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির তাগিদ। সুসজ্জিত গাজার এআই ভিডিও পোস্ট করে সমালোচনার ঝড় তুলেছেন ট্রাম্প। নির্মমতার ধ্বংসস্তূপের জনপদের সাথে তামাশা, বলছেন বাসিন্দারা। গাজাবাসীকে সরিয়ে দিয়ে এমন নগরী গড়া সম্ভব নয়। শুভেচ্ছা দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত, এমনটা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন, এখনো ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণ অভ্যুত্থানের অর্জন নস্যাতের চক্রান্ত করছে। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দল সহ সকল রাজনৈতিক দলকে স্বাগত জানান। বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন দল গ্রহণ বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের মানুষ। দীর্ঘ প্রায় 7 বছর পর জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়া। সারা দেশ থেকে দলের তৃণমূল পর্যায়ের প্রায় 4,000 নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভা শুরু হয় উৎসবমুখর পরিবেশে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর নির্যাতন ও নিপীড়নের মধ্যেও ভূমিকা রাখায় তৃণমূল নেতাদের প্রশংসা করেন তিনি। তারেক সাহেবের নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই 15 বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছে। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি, যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন, সেই দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। সংস্কার ও স্থানীয় নির্বাচন নিয়ে ধূম্রজাল আর ষড়যন্ত্রের কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো
ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এখনও ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণ অভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কথাও বলেন তিনি। দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বর্ধিত সভার দ্বিতীয় পর্বে হবে রুদ্ধদ্বার বৈঠক। সেখানে সমাপনী বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির বর্ধিত সভার আরো খবর জানবো আমাদের সহকর্মী আরেফিন শাকিলের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা তো ইতোমধ্যেই বক্তব্য রাখছেন, প্রতিবেদনেও দেখছিলাম। এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? ধন্যবাদ বৃষ্টি। এখন মূলত বিরতি চলছে এবং মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হবে এবং দ্বিতীয় অধিবেশনেই মূলত দলের যে নেতারা এসছেন, অর্থাৎ বিএনপির ভাষায় বলা হচ্ছে তাদেরকে প্রতিনিধি, এবং তারা বক্তব্য দিবেন। তাদের কাছ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামগ্রিক বিষয় নিয়ে, অর্থাৎ সাংগঠনিক অবস্থা, তৃণমূলের কী অবস্থা, জেলা পর্যায়ে কী অবস্থা, থানা পর্যায়ে সাংগঠনিক অবস্থা, সেই সঙ্গে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ, এসব বিষয় নিয়ে তাদের কাছ থেকে মতামত চাইবেন এবং এরপর তিনি আরেকটি সমাপনী বক্তব্য দেবেন তারেক রহমান, এবং সেখানে তিনি মূলত সেখানে গণমাধ্যমকে সংরক্ষিত রাখা হয়েছে, গণমাধ্যম থাকবে না। আজ তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু কৌশল তিনি বলে দিবেন এবং দলীয় কিছু সিদ্ধান্ত হবে। আজকের এই বর্ধিত সভা শেষ পর্যন্ত কাউন্সিলের রূপ নেয় কিনা সেটি আসলে দ্বিতীয় অধিবেশনের শেষাংশে গিয়ে সেটি নিশ্চিত হবে, এবং সেই জন্যই মূলত যারা ডেলিগেট এসেছেন তারা অপেক্ষা করছেন এবং তারা প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে একজন করে বক্তব্য রাখবেন। এবং যদিও 5টা পর্যন্ত সময়সীমা রাখা হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু যদি বক্তব্য বা বক্তার লিস্ট অনেক বড় হয় সেক্ষেত্রে সময় আরও বাড়তে পারে। এবং তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে পুরো বক্তব্য তিনি সারা বাংলাদেশের সাংগঠনিক চিত্রটা জানতে চান, কারণ গত 15 বছর বড় অংশে বড় অর্থে আসলে বিএনপির সাংগঠনিক যে রদবদল সেটি হয়নি। কয়েক জায়গায় রুটিন মাফিক কমিটি পরিবর্তন হয়েছে। সাংগঠনিক ভিত্তিটা আসলে কতটা মজবুত, আগামী নির্বাচনে আসলে কতটা চ্যালেঞ্জ করতে হবে পারে বিএনপিকে, এই বিষয়গুলি মূলত খুঁটিনাটি বিষয়গুলো তিনি দলের তৃণমূল পর্যায়ে যারা নেতারা রয়েছেন তাদের কাছ থেকে তিনি নিশ্চিত হবেন এবং সেই জায়গায় থেকেই তার পরবর্তী নির্বাচনী কৌশল তিনি নির্ণয় করবেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ শাকিল। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আগামীকাল আত্মপ্রকাশ করবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যারিকেড সহ স্টেজ প্রস্তুতির কাজ চলছে। ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে। একই সাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য থাকবে আলাদা বুথের ব্যবস্থা। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হবে। আগামীকাল বেলা 3টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের আসার কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘোষণা ঘিরে সারা দেশের কর্মী সমর্থকরা উজ্জীবিত। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে নানান প্রস্তুতি চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সারা দেশের সংগঠকরা বলছেন, নতুন দল পরিচালনা, সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে এরই মধ্যে নানা শ্রেণী পেশার মানুষের সাথে তারা আলোচনা করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে নতুন দল। ছাত্র জনতার আন্দোলনে দুর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সবার প্রত্যাশা নতুন এক বাংলাদেশের। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঘোষণা করা হবে নেতৃত্বসহ দলের নাম। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নতুন দল গঠন হতে চলায় উচ্ছ্বসিত সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে বিপ্লব ঘটাতে যাচ্ছি এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে। তো আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড। আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা দলের বাইরে নতুন একটা দল আসুক, বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র জনতা সহ সবাই এটা চায়। তো সবার আসলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমাদের এই দলের মাধ্যমে। দল ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশের নেতাকর্মী ও সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছেন। রংপুর জেলা ও মহানগর থেকে 5,000 কর্মী সমর্থক বাস, গাড়ি ও ট্রেনে রাজধানীতে আসবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা। চট্টগ্রাম জেলা ও মহানগর থেকে 50টি বাস এবং বরিশাল থেকে 20টিরও বেশি বাস যোগে রওনা হবেন কর্মী সমর্থকরা। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ অন্যান্য জেলাতেও চলছে তৎপরতা। যারা নতুন রাজনৈতিক দলে যেতে চাচ্ছে বা আসতে চাচ্ছে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং তারাই তাদের মতো করে গুছিয়ে লোকজন অ্যারেঞ্জ করে যাবে এবং আমাদের ইনফর্ম করেই যাবে বা আমাদের সাথেই যাবে। ট্রেন, বাস এবং ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে 27 তারিখ রাতে রওনা হবে এবং 28 তারিখ ইতিহাসের সাক্ষী হবো ইনশাল্লাহ। মানিক মিয়া এভিনিউয়ে 28 তারিখ রোজ শুক্রবার আমরা আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ইতিমধ্যে আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠকরা বলছেন, যারা সুস্থধারার রাজনীতি করতে চান তাদের জন্য নতুন এই দলের দরজা খোলা থাকবে। দলের গঠনতন্ত্র হাতে পেলে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে। সাংগঠনিক কার্যক্রমের জন্য অফিস নেয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় তৃণমূলের সংগঠকরা। আমরা জনগণের কাছাকাছি গিয়ে জানার চেষ্টা করেছি তারা নতুন যে রাজনৈতিক দল তার মধ্যে কেমন রাজনীতি দেখতে চায় এবং তারা কিভাবে সেটার সাথে সম্পৃক্ত হতে চায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের পক্ষে যেই শক্তি ছিল তারা সকলেই সাদরে আমরা গ্রহণ করব, সাদরে আমন্ত্রিত। হিউজ সংখ্যক একটা লোক আছে যারা এই আন্দোলনকে ধারণ করে এবং আগামীর বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায়, তারা এই দলের সাথে সম্পৃক্ত হবে আমাদেরকে আশ্বস্ত করছে। ব্যয় বহন করার মতো যে একটা সুনির্দিষ্ট নীতিমালা এটা আমাদের পূর্বে ছিল না। আমরা আশা করি কেন্দ্র থেকে শীঘ্রই এরকম নীতিমালা আসবে এবং আমরা অতি শীঘ্রই বরিশালে অফিস নিব। জুলাই অভ্যুত্থানে তৃণমূলের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্রত্যাশা, দেশের আপামর জনসাধারণের ভালোবাসায় এগিয়ে যাবে নতুন দল। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। ছাত্রদের আসন্ন দলকে স্বাগত জানাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। প্রত্যাশা, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভাজনের রাজনীতি করবে না, বরং জাতীয় ঐক্য অটুট রাখবে। নতুন ধারার রাজনীতির মাধ্যমে ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। তবে নবীন এই দলকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন রাজনীতিতে অভিজ্ঞরা। বাকিটা জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগানে আসা দলটি নিয়ে কী ভাবছে বাদবাকি রাজনৈতিক দলগুলো। নতুনদের সঙ্গে পুরনোদের মতভেদ কিংবা আদর্শগত পার্থক্য এখনও স্পষ্ট নয় বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে ছাত্রদের নতুন দলকে স্বাগতই জানাচ্ছেন তারা। বাংলাদেশ জামাত ইসলামী যে গণতান্ত্রিক অধিকারের কথা বলে, যে অধিকার প্রতিষ্ঠার কথা বলে, সাংবিধানিকতার কথা আমরা যেটা বলি, সেই জায়গায় আমার মনে হয় যে কেউ তার সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে যদি এই উদ্যোগ নেয়, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র দেওয়ার পর বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তাহলে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলে হতে পারে, যে কোনো দল সৃষ্টি হতে পারে, ছাত্র সংগঠন হতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। একটা রাষ্ট্র নতুন করে বলা চলে তারা যাত্রা শুরু করেছে। সেখানে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারা দু একটি রাজনৈতিক দল তৈরি হওয়াটা প্রত্যাশিত। অভ্যুত্থানকালীন সময়ে সব রাজনৈতিক দল সরকার পতনের এক লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল। তবে নতুন প্রেক্ষাপটে রাজনৈতিক মাঠে নতুন দলটিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন অভিজ্ঞরা। আন্দোলনের রেজাল্টটাও ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বা হয়ে যাচ্ছে আমাদের অনেকের কারণে। এটা যদি আমরা এখনও বুঝতে ভুল করি, তাহলে এরকম আরও 2024 5ই আগস্ট আসবে,
কোনো কাজ আপনি করতে পারবেন না, দেশ আবার পিছিয়ে যাবে। সরকারের থেকে একটা দল করতে গেলে সুবিধাভোগী লোকজন ভিড়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশে আমরা জাসদের ঐতিহাসিক রাজনীতির আমরা ঘটনাবহুল অধ্যায়গুলো জানি। সেক্ষেত্রে এখানে দেখা যায় এখন ক্ষমতার স্বাদ নিতে অনেকে ভিড়তে পারে, বাট এই যেমন আমাদের মতো যদি 7-8 বছর দুঃসময়ে প্রতিকূল সময়ে এই দল পড়ে, তখন বোঝা যাবে যে তারা চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু পরিপক্ক কিংবা কতটুকু দক্ষ। আমরা দেশের সাথে কাজ করেছি, সরকারে ছিলাম, সময় আমরা বিরোধী দলও ছিলাম, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা আশা করব তারা নতুন দল করুক, যাই করুক, তারা দেশের জনগণের কথা চিন্তা করে রাজনীতি করবেন। জাতীয় ঐক্য অটুট রেখে নির্বাচন ও ভোটের রাজনীতিকে মাথায় রেখেই নতুন দল এগিয়ে যাবে বলে আশা রাজনৈতিক দলগুলোর। ন্যাশনাল ইউনিটিটাকে আমাদের সব জায়গা থেকে সবাইকে আওয়াজ তুলতে হবে, দেশের প্রশ্নে আমরা এক থাকবো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের দায়িত্ব পালন আর সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বলেন, সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে আধুনিক ও আরও সক্ষম করে গড়ে তোলা হবে, বাড়ানো হবে আধুনিক সমরাস্ত্র ও যন্ত্রাংশের সরবরাহ। এর আগে প্যারেড পরিদর্শন করেন তিনি। পরে সেনাপ্রধানকে কর্নেল অব দি রেজিমেন্টের পদক পরিয়ে দেওয়া হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। 5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এতে করে বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি 5 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। এমবিবিএস, বিডিএস ছাড়া চিকিৎসক স্বীকৃতি বন্ধের দাবি জানাচ্ছেন তারা। 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন পর্যন্ত আমাদের হচ্ছে শাটডাউন আছে, তবে আমরা তখন পুরোপুরি কমপ্লিট শাটডাউনের দিকে চলে যাব। আমাদের এখন পর্যন্ত আমরা এমার্জেন্সি সহ সব ধরনের সেবা অব্যাহত রাখছি, তখন হয়তো এটা বন্ধ রাখা হতে পারে। রাজশাহীতে কি অবস্থা আমরা একটু দেখে আসতে চাই। আমাদের সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে, অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, এই ইন্টার্নদের আন্দোলনের বেশ কিছুদিন পেরিয়ে গেল, কি অবস্থা দেখছেন? সেবা কার্যক্রম তো ব্যাহত হচ্ছেই, কোনো ধরনের উদ্যোগ দেখছেন কি এই সমস্যা সমাধানে? এই সমস্যার সমাধানে বৃষ্টি এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি এবং গত কয়েকদিন থেকে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ইন্টার্ন চিকিৎসক রয়েছে মোট 270 জন, তারা কিন্তু কর্মবিরতিতে থাকায়, এই যে কমপ্লিট শাটডাউনে থাকায় দূর দূরান্ত থেকে যেমন চাপাই, নওগাঁ, এই জয়পুরহাট, কুষ্টিয়া এবং নাটোর সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি নিশ্চয় জানবেন যে উত্তরবঙ্গ থেকে প্রতিদিন কয়েক হাজার রোগী কিন্তু ভর্তি হয় এবং সেখানে কিন্তু তাদের সেবা কার্যক্রম পরিচালনা করতে ইন্টার্নদের যে একটি বড় অংশ তারা থাকে, তারা না থাকায় কমপ্লিট শাটডাউনে যায় যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটা আছে। তবে যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় তাদের ডিউটি বেড়েছে এবং তাদের ওপরে চাপ বেড়েছে। এবং সকাল থেকে আমি যতটুকু দেখতে পেয়েছি যে রাজশাহী মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে কিন্তু চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন এবং অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং এই যে 5 দফা দাবি না মানা পর্যন্ত এই ইন্টার্ন চিকিৎসকদের যে এই কর্মসূচি এবং তারা সেটি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না এবং দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে যে শূন্যপদ সেটি কিন্তু সেই বিষয়ে তারা বলছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিন থেকে যে ভোগান্তি রয়েছে ইন্টার্ন চিকিৎসক না থাকায়, সেই ভোগান্তি কিন্তু আজকে এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন তারেক। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া 14টি কারখানার 33,234 জন শ্রমিক ও কর্মকর্তার পাওনা পরিশোধ করা হবে। এজন্য 525 কোটি টাকা জোগাড় হয়েছে।
দুপুরে সচিবালয়ে তথ্য জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। জানিয়েছেন অর্থ বিভাগ থেকে 325 কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে, বাকি 200 কোটি টাকা শ্রম মন্ত্রণালয় থেকে ঋণ হিসেবে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন 31,669 জন শ্রমিকের পাশাপাশি 1,565 জন কর্মকর্তাকে 9 মার্চ থেকে পাওনা পরিশোধ করা হবে। বেক্সিমকোর মাধ্যমে অনেক টাকা লুট হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে 13টি ব্যাংক থেকে এই গ্রুপ ঋণ নিয়েছে। সবচেয়ে বেশি টাকা নিয়েছে জনতা ব্যাংক। আর যারা ঋণ কারসাজিতে যুক্ত তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। আপনারা যারা এখানে আছেন বেক্সিমকোর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী, আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হতে হয়। আমরা কঠোর হইতে চাই না। রাজধানীর মিরপুরে কথিত এক পীরের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। বাড়ি দখলের জন্য সেই পীর সিন্ডিকেট জুলাই অভ্যুত্থানে হামলার আসামি করে জেলে পাঠিয়েছেন বাড়ির মালিক একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে। মিথ্যা অভিযোগে প্রায় 3 মাস ধরে জেলে থাকায় চরম হয়রানির শিকার ওই পরিবারটি। এমনকি যাকে দিয়ে মামলা করানো হয়েছে সেই মামলাবাজও ওই সিন্ডিকেটের লোক, নিশ্চিত করেছে পুলিশ। তবে সেই পীরকে আর পাওয়া যায়নি। সহকর্মী মনিরুল ইসলাম বিস্তারিত জানাবেন। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী শাফিন আহমেদ বাবু। আমাকে বলে যে বারবার কি অফিস থেকে আসতে অনেক দেরি হবে। পল্লবীর বাসিন্দা শারমিন জাহানের কান্না প্রায় 3 মাস ধরে। 3 বছর বয়সী হাসিমুখের শিশুটিও জানে না তার বাবা কারাগারে, শুধু জানে বাবা গেছে অফিসে, একটু পরেই চলে আসবে। শারমিনের স্বামী জিয়াউদ্দিন রিপন একটি প্রসিদ্ধ ইলেকট্রনিক্স ও অটোমোবাইল কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার। মাসের 30 দিন নিয়মিত অফিস করা মানুষটি কিনা এখন জুলাই আন্দোলনে গুলি ছুড়ে হত্যা চেষ্টার আসামি। ভুক্তভোগী রিপনের পরিবারের অভিযোগ, বছর 2 আগে সাইদুর রহমান মাহবুবী নামের এক কথিত পীরের কাছে তাদের ভবনের 2টি ফ্ল্যাট বিক্রির জন্য চুক্তি হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও পুরো টাকা পরিশোধ না করে ফ্ল্যাটগুলো দখলে নেয় সেই পীর। পরে ফ্ল্যাট 2টি বিক্রি করতে না চাইলে রিপনের পরিবারের উপর ক্ষিপ্ত হয় ওই পীর পক্ষ। পরিকল্পনা করে পুরো ভবন দখলের। তার গ্যাং নিয়ে 15-20 জন আমার বাসার নিচে আসে। নিচে এসে আমার হাজব্যান্ডকে ডাকায় এবং ডাকানোর পরে আমার হাজব্যান্ডকে হুমকি দেওয়া হয় 10 কোটি টাকা দিতে হবে, আর না হলে বাড়ি ছাড়তে হবে। তখন আমার হাজব্যান্ড একটা মামলা করলো। শুধু তাই নয়, রিপনের নামে মামলা দেওয়া হয় জুলাই আন্দোলনে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার। পরিবার জানায় মামলার উল্লেখিত সময় 19 জুলাই বিকেলে সারা দিন বাসায় ছিলেন রিপন। থানা থেকে যখন পুলিশরা এসে আমার হাজব্যান্ডকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, তখন ওই যে নিচে যে পীরের লোক থাকে মাহবুব, ও গেটটা খুলে দেয়। একজন লোক যদি রাজনীতি করে সে কখনো রেগুলার অফিস করে না। 5 মাসের অ্যাটেন্ডেন্স রিপোর্ট সহ আমি আদালতে দিয়েছি, তাও আমি ন্যায় বিচার পাইনি। আওয়ামী লীগের লিস্ট খুঁজলে নামগন্ধ পাওয়া যাবে না, আমার ভাইয়ের বা আমার 14 গোষ্ঠীর নামগন্ধ পাওয়া যাবে না। যিনি মামলা করেছেন তিনি মিরপুর 13 এলাকায় চা দোকানি বশির। দাবি করেন তিনিও আন্দোলনের সময় গুলিতে আহত। কিন্তু প্রশ্ন হলো 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে সেপ্টেম্বরে সুস্থ হবার পর ডিসেম্বরে বা 3 মাস পরে মামলা করলেন কেন? অনেক প্রশ্নের সদুত্তর না দিয়ে বাদীর শুধু একটি দাবি, তিনি গুলিবিদ্ধ হবার আগেই ঘটনাস্থলে দেখেছেন রিপনকে। আমার ফ্যামিলিও তেমন একটা শিক্ষিত না, আমরাও তেমন একটা চালাকচিত না। এই যে বাইতনে গরু বেচে আইনা দোকান দিচ্ছে। এই নামগুলি আমি এখানে অনেক বছর ধরে থাকি। 3 মাস পরে আপনি মামলা করতে গেছেন? 3-9 তারিখে আসছে, আবার 8 তারিখে যে আবার আমি ভর্তি হয়েছি। বাদীর ভাষ্যে রিপন নাকি মিরপুর এলাকার আওয়ামী লীগের বড় নেতা, অথচ আওয়ামী লীগের কোনো কমিটিতে জিয়াউদ্দিন রিপনের নাম পাওয়া যায়নি। এমনকি রিপন যে অফিসে চাকরি করেন সেটার উপস্থিতি তালিকায় দেখা গেছে জুলাই মাসে কারফিউ জারির 4 দিন বাদে বাকি দিনগুলোতে তিনি নিয়মিত 8 ঘন্টা অফিস করেছেন। তাহলে রিপন আন্দোলনকারীদের উপর হামলা করলেন কখন? এই প্রশ্নের উত্তর খুঁজতে কথা বলি পল্লবী এলাকার কয়েকজন আন্দোলনকারীর সাথে। ছাত্রদের সাথেই করছি, তখন এই কর্নারে আসছি, রিপন ভাই পানির কেস দিয়েছে। আমি নিজে হাতে নিছি রিপন ভাইয়ের কাছ থেকে পানির কেস, ছাত্রদের খাওয়াইছি পানি নিয়ে। উনি নাকি আপনাদেরকে মানে আপনাদের বিরুদ্ধে কাজ করছে। ইম্পসিবল, এটা ইম্পসিবল, কারণ ইভেন আমার ফ্রেন্ডরাও অনেকে গুলি খেয়েছে, উনি হেল্প করেছে। স্থানীয়রা জানান পল্লবী এলাকায় কয়েক বছর ধরে গড়ে ওঠা এই দরগার মুরিদ মামলার বাদী বশির। আর এই দরগার কথিত পীর সাইদুর রহমানই পরিকল্পনা করেন রিপনের বাড়ি দখলের। সেখানে গিয়ে অবশ্য দারোয়ানের মাধ্যমে জানা যায় সাইদুর ও তার পরিবারের কেউ এখানে নেই।
জুলাই আন্দোলনের মতো স্পর্শকাতর মামলায় মিথ্যা তথ্য দিয়ে বাড়ি দখলের অভিযোগ নজরে আনা হয় কাফরুল থানা ও মিরপুর বিভাগ পুলিশের কর্মকর্তাদের। সে যদি নির্দোষ হয়ে থাকে তার সেই নির্দোষের প্রমাণপত্র সে কিভাবে নির্দোষ হলো এই বিষয়গুলো আমরা কিন্তু বিজ্ঞ আদালতে এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে আমরা সাবমিট করব। কেউ এমন ঘটনা আজ করতে পারলে পুলিশের শরণাপন্ন হবার আহ্বান জানান কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশে প্রচলিত ৪১টি ভাষার মাঝে শুধু বাংলা ছাড়া আর সবগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, এই মন্তব্য করেছেন মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আসাদুজ্জামান। নিয়মিত ব্যবহারই ভাষাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে বলে জানিয়েছেন তিনি। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২ দিন ব্যাপী আন্তর্জাতিক আদিভাষা ভাষা দশক উপলক্ষে সেমিনার ছিল। সেখানে আলোচকরা বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪টি ভাষা ব্যবহারের অভাবে প্রায় মৃত। সঠিক চর্চার পাশাপাশি শিক্ষার মাধ্যম হিসেবে গড়ে না উঠলে এসব ভাষা রক্ষাই কষ্টকর হবে। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি এবং শিক্ষক তৈরি হলে এসব ভাষাকে বাঁচানো সম্ভব বলে মত দেন আলোচকরা। ইনস্টিটিউটগুলোর দায়িত্ব হচ্ছে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে শিক্ষা শিশু বেলা থেকেই সেই শিক্ষায় যাতে পাঠ্যপুস্তক রচিত হয়, সেই পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো। আমরা হয়তো প্রশিক্ষণের ক্ষেত্রে এমনি থেকে ব্যবস্থা করতে পারবো। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র সাজেকে যেন পদে পদে ঝুঁকি। কোনো ফায়ার স্টেশন নেই, ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থাও নেই পানির উৎস বা জলাধার। কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও নেই। ৩ দিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে ব্যস্ততম এই পর্যটন কেন্দ্রের এই অব্যবস্থাপনার চিত্রই উঠে এসেছে। পাহাড়ের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র সাজেক, যেখানে ছোট বড় প্রায় ১২৬টি রিসোর্ট, কটেজ ছাড়াও আছে রেস্টুরেন্ট, দোকানপাট, বসতঘর সহ নানা স্থাপনা। প্রতিদিন শত শত পর্যটকের আসা যাওয়া, কিন্তু নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফায়ার স্টেশন, আগুন লাগলে নেভানোর জন্য নেই পানির উৎস বা কোনো জলাধার। কেউ অসুস্থ হলে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠার পর আজ পর্যন্ত কোনো অগ্নি নির্বাপন মহড়াও হয়নি। এর আগে ২০১৭, ২০২১ ও ২০২৩ সালে অগ্নিকাণ্ডের পরও কর্তৃপক্ষ নির্বিকার। ফলে এখানে বসবাসকারীরা এবং আসা যাওয়া করা পর্যটকরা থাকেন ঝুঁকিতে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং জেলা প্রশাসকের কাছে সে কথাই তুলে ধরেন ভুক্তভোগীরা। সেই সময় যদি এই দাবিটা মানা হতো, আজকে হয়তো এত বড় লসটা হতো না। তো যারা তৎকালীন এটার দায়িত্বে ছিলেন, আমি মনে করি যে অনেকটা দায় আমাদের নিতে হবে, এবং যারা পর্যটক প্রত্যেকের জীবনের ঝুঁকি আসলে শতভাগ, যেহেতু এখানে ফায়ার সার্ভিস নাই। অনেক সময় অসুস্থ হয়, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, কারণ ওইটার জন্য এখানে একটা ক্লিনিক দেওয়া হোক। অপরিকল্পিত পর্যটন কেন্দ্রে দুর্ঘটনার ভয়াবহতা স্থানীয়রা টের পেয়েছেন সোমবারের অগ্নিকাণ্ডের পর। রুইলুই পাড়ায় ৯৬টি স্থাপনা পুড়ে পরিণত হয় ধ্বংসস্তূপে। সব ফারে গেছে, আরও কাপড় টাপড় সব কিছু পাই না। ক্ষতি তো অনেক বেশি, আগে ও প্রথম পড়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস স্থাপনে এবং জলাধার নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং স্থানীয় জেলা প্রশাসনের। আমরা এটা নিয়ে চিন্তা করব সিরিয়াসলি, আর এটা নিয়ে আমি হোম অ্যাডভাইজারকে আমি এবারে গিয়ে রিকোয়েস্ট করবো একটা ফায়ার সার্ভিস ফায়ার বিশেষায়িত ফায়ার সার্ভিস দিতে হবে। মাননীয় উপদেষ্টা স্যার ইতিমধ্যে বলেছেন, আমরা বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে যা হবে সেটা যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়, সেই বিষয়ে এখানকার যারা স্টেক হোল্ডার আছে সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। আল আমিন। এই মেয়ে সস খাবে, প্রাণ সস এই নাও, মজা না খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণ সস, সসের বস। ঝাঁ চকচকে গাজায় ডোনাল্ড ট্রাম্পের সোনালী ভাস্কর্য, টাকা ওড়াচ্ছেন এলন মাস্ক, আর পাশাপাশি শুয়ে অন্তর্বাস পরিহিত ট্রাম্প নেতানিয়াহুর সূর্য স্নান, সুউচ্চ ভবন, ঝকঝকে রাস্তাঘাট। গাজার ভবিষ্যৎ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন পরিকল্পনা নিয়ে তৈরি এআই ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হতভাগ্য গাজাবাসীর সাথে এ যেন এক তামাশা। বাসিন্দাদের উচ্ছেদ করে ট্রাম্পের এমন পরিকল্পনা অগ্রহণযোগ্য বলছে হামাস।
গাজার ধ্বংসস্তূপের মধ্যে হাঁটছে শিশু, হঠাৎ টানেল পেরিয়ে ঝাঁ চকচকে এক শহর। 2025-এর গাজা, এরপর কি? এই নগরী গাজাবাসীর স্বপ্ন নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দেখতে চান তারই রূপকল্প। বুধবার ট্রুথ সোশ্যাল ও ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কল্পনার শহরে অর্থ ওড়াচ্ছেন ইলন মাস্ক। শিশুর হাতে সোনালি বেলুন, তাতে ট্রাম্পের ছবি, পেছনে গানের সুরে বলা হচ্ছে সোনালি আলো নিয়ে এসে গেছেন ট্রাম্প। নাচে গানে মেতে ওঠার আহ্বানও রয়েছে লিরিক্সে। দুবাইয়ের আদলে তৈরি বিচ রিসোর্ট, ট্রাম্প গাজা নামের টাওয়ার ব্লক, ঝলমলে রাস্তাঘাট, দুপাশে পাম গাছের সারি, সুউচ্চ ভবন আর স্বর্ণ দিয়ে গড়া ট্রাম্পের ভাস্কর্য। এখানেই শেষ নয়, বেলি ড্যান্সারের সাথে নাচ, আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে শুয়ে সানবাথ, হাতে পানীয়। এআই দিয়ে তৈরি রূপকথার এই শহর যেন গাজাবাসীর সাথে এক নির্মম উপহাস। বাস্তব চিত্র যে ঠিক উল্টো। ধ্বংসস্তূপের মাঝে বসে ট্রাম্পের এই ভিডিও দেখছেন গাজার বাসিন্দা মোহাম্মদ বদর। 22 লাখ ফিলিস্তিনিকে উৎখাত করে নিজ ভূমের এমন রূপ চান না তিনি। চাওয়া শুধু দখলদারিত্ব থেকে মুক্তি, নিজ ভিটায় নিরাপদে থাকার নিশ্চয়তা। মোবাইলে স্ক্রল করার সময় হঠাৎ ট্রাম্পের ভিডিও সামনে এলো। বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা পুনর্গঠন করতে চান তিনি। জানতে চাই কেন? পুনর্গঠনে সহায়তা করতে চাইলে স্বাগত জানাই, তবে বাসিন্দাকে সরানোর যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করি। গাজাবাসীকে সরিয়ে দিয়ে এমন নগরী গড়া সম্ভব নয়। যারা এমন কথা বলছেন তাদের যদি বলি নিজের ভূমি ছেড়ে দিতে, তারা কি আনন্দিত হবেন? আমি গাজার বাসিন্দা, মিশরে যেতে চাই না। ট্রাম্পের এমন ভিডিও নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এটিকে অসভ্যতা ও ন্যাক্কারজনক আখ্যা দিয়েছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও দেখে বলতে চাই, গাজার সংস্কার আমিও চাই। এখানকার ধ্বংসস্তূপ থেকে সুন্দর উপত্যকায় রূপান্তর চাই, তবে গাজা তার মানুষদের নিয়েই সুন্দর। ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা করেছে হামাস। দাবি, ফিলিস্তিনিদের স্বার্থ কিংবা সংস্কৃতি দুটির কোনোটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা। ডরথি দস্ট্রিন, যমুনা নিউজ। শেখ হাসিনার পরিবারের নিয়ন্ত্রণাধীন মালয়েশিয়ার বেসরকারি প্রতিষ্ঠান ESKL এর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এমন দাবি জানিয়েছেন। অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরে ESKL কোম্পানিটির সাথে চুক্তি বাতিল করলেও বিএনপি নেতা তাবিত আউয়াল কোম্পানির পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর সেই সিদ্ধান্ত স্থগিত হয়। দুর্নীতি অনিয়মে অভিযুক্ত কোম্পানিটি শেখ হাসিনার পরিবারের জালিয়াতি ব্যবসা রক্ষার নতুন কৌশল বলে দাবি করেন প্রবাসী অধিকার পরিষদের নেতারা। এবং কোম্পানির মালিকানায় তাবিত আউয়াল, শেখ রেহানা, নূরে আলম, নিক্সন চৌধুরী সহ শেখ পরিবারের অনেকেই আছেন। এই প্রতিষ্ঠানটি অতীতে যথেষ্ট দুর্নীতিগ্রস্ত এবং অনিয়মে অভিযুক্ত, এবং আমরা মনে করছি প্রতিষ্ঠানটি শেখ পরিবারের জালিয়াতি ব্যবসা রক্ষার নতুন একটি কৌশল। লাখ লাখ মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী কর্মীরা স্পষ্টভাবে জানাচ্ছে, গণহত্যাকারী শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন ESKL এর কাছ থেকে কোনো প্রকার সেবা গ্রহণ করবে না। তারা সরাসরি অনিচ্ছুক প্রকাশ করেছে। শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে এই মিনি ম্যারাথনের আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। ম্যারাথনে অংশ নেন শতাধিক তরুণ তরুণী। মূলত তারুণ্যের উৎসব 2025-এর অংশ হিসেবে আয়োজন করা হয় এই ম্যারাথনের। উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয় সচিব, বিভাগীয় কমিশনার, ঢাকা সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেছেন, দেশে তরুণদের সংখ্যা 5 কোটির বেশি। তাদের উন্নয়নের ধারায় যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আর তরুণদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার আগে প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ, যার মূল প্রতিবন্ধকতা তামাক নিয়ন্ত্রণ আইন। আর এই আইনটি শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।